নমস্কার। বলতে চাই আঙ্গিনায় বাংলা পাঠশালা থেকে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। প্রতি বুধবারের মতো আজকেও আমরা এই বাংলা পাঠশালায় উচ্চ মাধ্যমিক শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আজকে আমরা অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই কালজয়ী সৃষ্টি বিলাসী গল্পটি নিয়ে আলোচনা করব। আমরা মূল গল্পে প্রবেশের পূর্বে চলুন লেখক সম্পর্কে দু একটি কথা জেনে নিই। 1876 খ্রিস্টাব্দের 15ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের হুগলি জেলায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় এই লেখকের ছেলেবেলা কেটেছে চরম দারিদ্র্যে। 24 বছর বয়সে তিনি ঘর ছেড়ে সন্ন্যাস গ্রহণ করেন। তিনি জীবিকার তাগিদে সেই বর্মা মুল্লুকে পর্যন্ত গিয়েছেন, যে দেশটিকে বর্তমানে আমরা মিয়ানমার নামে চিনি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবনের যে নানা অভিজ্ঞতা এবং যে বিচিত্র চরিত্র তিনি দেখেছেন, সেই সব চরিত্র তার উপন্যাসে ফুটিয়ে তুলেছেন একেবারে বাস্তব রূপে। বিশেষ করে সেই অবহেলিত ও বঞ্চিত মানুষদের যেন তিনি একজন প্রতিনিধি। তাদের সেই অবহেলা গঞ্জনা, সেই সব চিত্র অপূর্বভাবে তার উপন্যাস ও লেখাতে চিত্রিত হয়েছে। তার বহু উপন্যাস ভারতবর্ষের নানা জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে এবং চলচ্চিত্রায়িত হয়েছে। বিদেশেও ওনার অনেক উপন্যাস বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে। সাহিত্যের স্বীকৃতি হিসেবে 1923 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় এই লেখককে জগত্তারিণী স্বর্ণপদক প্রদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় 1936 খ্রিস্টাব্দে তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1938 খ্রিস্টাব্দের 16ই জানুয়ারি কলকাতায় পরলোক গমন করেন। আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বিলাসী গল্পটি সর্বপ্রথম ভারতী পত্রিকায় 1918 সালে প্রকাশিত হয়েছিল। এই গল্পে লেখক ন্যাড়া নামে একটি চরিত্র তৈরি করেছেন, যার মুখেই মূলত এই গল্পটি বিবৃত হয়েছে। তিনি এই কাহিনীতে আমরা যে সময়ের কথা পাই, মূলত এটি এই লেখকের জীবনের প্রথম জীবনের যে অভিজ্ঞতা, তারই ছায়াপাত। যারা গল্পটি পড়েছেন এবং যারা পড়েননি, সকলের জন্য আমি সংক্ষেপে গল্পটি আরেকবার বলছি। এই যে একটি চরিত্র ন্যাড়া মূলত শুরু করেছেন গল্পের বর্ণনা এবং শেষ করেছেন। তিনি প্রথমেই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এর বর্ণনা দিয়ে শুরু করেছেন এবং ওনারা বহুদূর হেঁটে স্কুলে যেতেন। সেই স্কুলেই পরিচয় হয়েছে মৃত্যুঞ্জয় নামক একজন মানুষের সাথে। তিনি মৃত্যুঞ্জয়কে প্রথমে পরিচিত করালেন এভাবে যে এই মানুষটি 3rd ক্লাসে পড়ে। এই ক্লাসে কবে উঠেছে সেটাও তিনি জানেন না। আবার এই ক্লাসে থেকে তিনি উপরের শ্রেণীতে গিয়েছেন কিনা সেটাও তিনি বলতে পারবেন না। এভাবে মূলত মৃত্যুঞ্জয়কে আমাদের সামনে পরিচয় করান। তারপর আমরা যেটা জানতে পারি, এই মৃত্যুঞ্জয় এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারের ছেলে এবং সে যেখানে থাকে তার কোনো আত্মীয় স্বজন, বাবা মা কেউ নেই। শুধু দূর সম্পর্কের একজন খুড়ো আছে। খুড়ো মানে হলো চাচা বা কাকা। তিনি মৃত্যুঞ্জয়ের খোঁজ খবর রাখেন না, তার কাছাকাছি থাকেন না। মৃত্যুঞ্জয় মূলত একা একটি বাড়িতে থাকেন এবং চারপাশে বিশাল এক আম বাগান, কয়েক বিঘা আম বাগান।
এই আম বাগানের যে আয়, সেই আয় হতেই মূলত মৃত্যুঞ্জয়ের বছরটা কেটে যায়। এভাবে আমরা মৃত্যুঞ্জয়কে চিনতে পারি। তো যাই হোক, একদিন এই ইনারা হঠাৎ একদিন বড় হয়ে হঠাৎ একদিন শুনতে পায় যে মৃত্যুঞ্জয় ভীষণ অসুস্থ। ছোটবেলা থেকেই সে ছিল বেশ রুগ্ন আর দুর্বল। তো যাই হোক, এরকম শুনতে পায় যে মৃত্যুঞ্জয় ভীষণ অসুস্থ, তাকে দেখাশোনা করছে সেই নিচু জাতি সাপুরে সম্প্রদায়ের একটি মেয়ে বিলাসী। কি মনে করে এই ন্যাড়া মৃত্যুঞ্জয়ের খবর নেয়ার জন্য তার বাড়িতে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় বিলাসীকে। সে দেখতে পায় বিলাসী কিভাবে অকাতরে এই মৃত্যুঞ্জয়ের সেবা করছে। মুগ্ধ হয়ে সে বিলাসীকে দেখে। বিলাসীর এই ত্যাগ, এটাকে সে শ্রদ্ধার চোখে দেখে। কিছুক্ষণ সেখানে থাকার পর যখন এই ন্যাড়া বের হয়ে আসে ওই বাড়ি থেকে, বিলাসী তাকে এগিয়ে নিয়ে আসে গেট পর্যন্ত এবং কুপি নিয়ে আরেকটু এগিয়ে দিতে চায়। যখন ন্যাড়া একটু লজ্জা পায় যে মেয়ে হয়ে এগিয়ে দিতে চাইছে, এই বিষয়ে সে যখন একটু লজ্জা পায়, সে বলে লাগবে না। তখন বিলাসী তাকে সাবধান করে যে একটু পথটা দেখে যাবেন, কারণ রাস্তাঘাটে সাপখোপ বা বিভিন্ন ভয় থাকতে পারে। ন্যাড়া আবারও মুগ্ধ হয় যে মমতার যে অসীম সাগর অনুভব করে সে বিলাসীর মধ্যে। যাই হোক, দীর্ঘদিন সে আর মৃত্যুঞ্জয়ের খোঁজ রাখতে পারে না। এটা সে গল্পে বলেছে যে আপনারা ভাববেন না আমি খারাপ মানুষ, বন্ধুর খবর এতদিন রাখিনি। হয়তো সে বেঁচে আছে কি মরে আছে সেটাও জানি না, তবে মরে গেলে হয়তো শুনতে পেতাম, এভাবে বলেছেন তিনি। তো হঠাৎ একদিন এই ন্যাড়া শুনতে পেল যে মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ে করেছে। আর এই খবর যখন সমাজে প্রচার হয়, সমাজপতিরা, মৃত্যুঞ্জয়ের সেই খুরু, তারা রেগে আগুন হয়ে যায়। তারা এটা বলতে থাকে যে বিয়ে করেছে এটা না হয় মানা যায়, কিন্তু নিচু জাতের মেয়ের হাতে ভাত খাবে এ তো মানা যায় না, এ তো জাত যাবে, জাত গেল এরকম সমাজপতিরা বলতে শুরু করলো। একদিন সেই খুরু গ্রামের অনেককে নিয়ে সেই মৃত্যুঞ্জয়ের বাড়ির দিকে রওনা হয়েছে, সাথে ন্যাড়াও ছিল। তারা সেখানে গিয়ে দেখে বিলাসী রুটি বানাচ্ছে। বিলাসীকে চুলের মুঠি ধরে সেই বাড়ি থেকে বের করে দিতে চায়। বিলাসী অনেক অনুরোধ করে যে আমি একটু যে রুটিগুলো বানিয়েছি সেগুলো অন্তত দিয়ে আসি অসুস্থ মানুষটাকে, না হলে সারা রাত না খেয়ে থাকবে। তার অনুরোধ কেউ শোনে না। ন্যাড়াও যেন মেনে নেয় যে জাত যাওয়া যাবে না, আর যাই হোক কোনোভাবে জাত যেন না যায়, জাতটাকে ঠিক রাখতে হবে, এরকম একটি সমাজের মনোভাব। তো অনেক দিন পর আবার ন্যাড়া এই মৃত্যুঞ্জয়ের খবর পায় যে মৃত্যুঞ্জয় বিলাসীর সাথেই আছে এবং বিলাসীদের যে পেশা, সাপুরে পেশা, সেই সাপ ধরার কাজ এখন তিনি করছেন। তারপর সেখানে আবার যায় ন্যাড়া, কারণ ছোটবেলা থেকেই তার এই সাপ ধরার প্রতি একটা আগ্রহ ছিল, এই বিদ্যাটা নিয়ে তার কৌতূহল ছিল। সে মৃত্যুঞ্জয়কে ওস্তাদ হিসেবে পেয়ে আরও খুশি হয়। সে গিয়ে অনুরোধ করে মৃত্যুঞ্জয়কে এই বিদ্যা শেখাবার জন্য। মৃত্যুঞ্জয় প্রথমে রাজি হতে চায় না, বিলাসীও তাকে বিভিন্নভাবে বাধা দেয়, কিন্তু ন্যাড়া নাছোড়বান্দা। পরে ওরা বাধ্য হয় ওকে শিষ্য হিসেবে গ্রহণ করতে। তারপর তারা তিনজন একসাথে অনেক জায়গায় যায়, সাপ ধরে। একদিন এরকম এক জায়গায় এক পাড়ায় সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হয় মৃত্যুঞ্জয়ের। অনেক ওঝা বৈদ্য এসেছিল, অনেক চেষ্টার পরেও মৃত্যুঞ্জয়কে বাঁচানো গেল না।
নাম তার মৃত্যুঞ্জয় হলেও মৃত্যুকে সে আর জয় করতে পারে না। এই কষ্ট বিলাসী মেনে নিতে পারে না। সে একদিন ঘরে থাকা বিষ খেয়ে আত্মহননের পথ বেছে নেয়। সে সারা জীবন মৃত্যুঞ্জয়কে সাথ দিয়েছে, মৃত্যুর পরেও তার সাথেই যেতে চায়। এই যে এই পরিণতি, এরপর সেই খুরু এসে বাগান সমেত বাড়ি পুরোটা নিজের দখলে নিয়ে নেয়। এই গল্পে আমরা যে চরিত্রগুলো দেখেছি, সংক্ষেপে আমরা কিছু চরিত্র একটু আলোচনা করি। মৃত্যুঞ্জয়, সে প্রচলিত সমাজ কাঠামোর, তৎকালীন যে নিষ্ঠুর সমাজ কাঠামো, সেই কাঠামোর বিরুদ্ধে মূলত এই মৃত্যুঞ্জয় এক নীরব প্রতিবাদের, যে নীরব বিপ্লবের একটা মূর্ত প্রতীক হিসেবে ফুটে উঠেছে। আপাত দৃষ্টিতে তাকে দুর্বল ও নির্বোধ মনে হলেও সে মূলত মনুষ্যত্বের দিক থেকে তাকে অত্যন্ত দৃঢ় এক চরিত্রে আমরা দেখেছি। সে বিলাসীকে ভালোবেসে তার জাত পাত এবং সামাজিক মর্যাদা সব কিছু ত্যাগ করে সে বিলাসীর সাথেই থাকবে বলে ঠিক করেছে এবং থাকে। এতে সে প্রমাণ করে প্রকৃত শিক্ষা মূলত আভিজাত্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না এবং মানুষে যে কোনো ভেদাভেদ নেই, এটি মূলত মৃত্যুঞ্জয় প্রমাণ করতে চায়। তারপর বিলাসী চরিত্রটি মূলত এই গল্পের মূল কেন্দ্রবিন্দু এবং অত্যন্ত শক্তিশালী একটি চরিত্র। সে শুধু একজন সেবিকা বা প্রেমিকাই নয়, সে মানবতার এক মূর্ত প্রতীক। তার সেবা, তার প্রেম, এ সব কিছু ছিল একেবারে শর্তহীন। সমাজের রক্তচক্ষুকে সে উপেক্ষা করে এই মুমূর্ষ মৃত্যুঞ্জয়ের সেবা করেছে। মুমূর্ষ মৃত্যুঞ্জয় যখন একেবারে মৃত্যুর কাছাকাছি, সেই সময় এই বিলাসী দিনের পর দিন তার পাশে বসে তার সেবা করেছে। এই ঘন জঙ্গলে যখন অনেকের সঙ্গে থাকতেও মানুষের ভয় হয়, ঠিক সেই সময় এই বিলাসী সেই জঙ্গলে একেবারে শর্তহীনভাবে এই মানুষটির সেবা করেছে। এটা যেন একেবারে চিরন্তন একজন সেবিকার রূপে প্রকাশিত। তার যে তার চরিত্রে আমরা দেখেছি যে নিঃস্বার্থ প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত, এবং পরিশেষে আমরা দেখতে পাই যখন মৃত্যুঞ্জয় মৃত্যুবরণ করেন, তারপরেও এই বিলাসী তার সঙ্গ ত্যাগ করতে পারে না। মৃত্যুর পরেও সে আত্মহননের মধ্য দিয়ে সহমরণের পথ বেছে নেয়। এই বিলাসীর মতো মানুষ চির মমতাময়ী, আর মমতার যে আসল রূপ, ভালোবাসার যে সত্যিকারের রূপ, সেটা এই নারী চরিত্রেই প্রতীয়মান হয়। তারপর ন্যাড়া মূলত এই গল্পের কথক, এবং সে মূলত এই গল্পের সাক্ষী ও আমাদের প্রতিনিধি। তার চোখে আমরা তৎকালীন সমাজের ভণ্ডামি, নিষ্ঠুরতা এবং দেখেছি ধর্মকে ব্যবহার করে কিভাবে স্বার্থ হাসিল করা যায়। প্রথমে এই ন্যাড়া সেও সমাজেরই অংশ ছিল, কিন্তু পরে এই মৃত্যুঞ্জয় এবং বিলাসীর চরিত্রের দৃঢ়তা ও সৌন্দর্য দেখে তার ভেতরটা আলোড়িত হয়, এবং সেই আলোড়নের ঢেউ আমরাও দেখতে পাই। আমরা বুঝতে পারি যে লেখক কিভাবে
বিভিন্ন জায়গায় নিজেকে কটাক্ষ করে এই সমাজকে তুলে ধরেছেন। মূলত এই ন্যাড়ার চোখেই আমরা তৎকালীন সমাজের স্পষ্ট একটা রূপ দেখতে পাই এই গল্পে। তারপর খুরু চরিত্রটি, তিনি মূলত তৎকালীন যে প্রচলিত সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় কিছু সংকীর্ণ মানসিকতা ও হৃদয়হীন মানুষ যে আছে, লোভী হৃদয়হীন, সেই মানুষদের একজন প্রতিনিধি হলেন এই খুরু। তিনি ধর্মকে ব্যবহার করে নিজের ভাইপোর দুর্নাম করেছেন এবং সুযোগ বুঝে সেই ভাইপোর সম্পদ তিনি ভোগ করেছেন। তিনি জোর করে সেই সম্পদ নিয়ে নিয়েছেন নিজের অধিকারে। আমরা মূলত এই খুরুকে দেখেছি যে কতটা লোভী এবং নিষ্ঠুর একজন মানুষ। আমরা এই গল্পে যে মূল সুর ও অন্তর্নিহিত যে বার্তা পাই, সেগুলো হলো জাতিভেদ প্রথার তীব্র সমালোচনা। এই যে বিলাসী যখন মৃত্যুঞ্জয় মৃত্যুসজ্জায় লড়ছে, তার জ্ঞাতি বা তার জাতের সেই উচ্চবংশীয় ব্রাহ্মণ জাতের কেউ তাকে সেবা করতে আসেনি। এগিয়ে এসেছে এই সাপুড়ে সম্প্রদায়ের মেয়েটি বিলাসী, এগিয়ে এসেছে। যেখানে তার পুরস্কৃত হবার কথা, সেখানে সে তিরস্কৃত হয়েছে। মূলত এই যে জাতিভেদ, এই যে মানুষে মানুষে এভাবে পার্থক্য করা, এটা আমরা দেখেছি যে কত নিষ্ঠুরভাবে এই গল্পে ফুটে উঠেছে। তারপর প্রেমের শাশ্বত রূপ দেখেছি। এই যে বিলাসী আর মৃত্যুঞ্জয়ের যে সম্পর্ক, এই সম্পর্কটা কোনো সামাজিক বা শারীরিক সম্পর্ক শুধু সীমাবদ্ধ নয়। এই সম্পর্কটা ছিল এইসব শব্দের আরও অনেক ঊর্ধ্বে। এই সম্পর্কটা একেবারে পবিত্র, শাশ্বত, সুন্দর এবং সত্যিকারের প্রেমময় একটি সম্পর্ক। আমরা দেখেছি যে দুজন মানুষ কিভাবে সারাটা জীবন একেবারে স্বার্থহীনভাবে একজন অন্যজনের প্রতি পূর্ণ মমতা ভালোবাসা দেখিয়েছে। তারপর আমরা দেখেছি মানবতার জয়গান। এই যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, আমরা এই বার্তা এই গল্পে পেয়েছি মৃত্যুঞ্জয়ের আচরণে এবং ন্যাড়ার বর্ণনায়। তারপর আমরা সামাজিক যে ভণ্ডামি, সেই ভণ্ডামির মুখোশ উন্মোচন হতে দেখেছি। এই যে খুরু ধর্মের নামে বলছিল যে ভাত খেলে জাত যাবে, এভাবে সে প্রচার করে বেড়াচ্ছিল যে আমাদের বংশের আর মান থাকলো না। এই খুরু যখন মারা গেল মৃত্যুঞ্জয়, তখন ঠিকই লোভী এই খুরু তার সমস্ত সম্পদ দখলে নিয়েছে। মূলত ধর্মকে ব্যবহার করে একদল মানুষ যে ভণ্ডামি করে, সেই ভণ্ডামির মুখোশ উন্মোচন হতে দেখেছি আমরা এই গল্পে। মূলত আমরা এই লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্ষুরোধার লেখনীতে একদিকে ফুটে উঠেছে সমাজের ভণ্ডামি, অমানবিক এবং সংকীর্ণ মানসিকতা ও নিষ্ঠুরতার যে দিকটি, অন্যদিকে ফুটে উঠেছে শাশ্বত, সুন্দর আর সত্যিকারের ভালোবাসার যে মহিমা গাথা, যে মহিমায় দুটি চরিত্র, তার সুন্দর একটি প্রকাশ আমরা এই গল্পে দেখেছি। আমরা আজকে বাংলা পাঠশালায় আমাদের আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আবারও কথা হবে আগামী বুধবার অন্য কোনো পাঠে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।